কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 8, 9 সবগুলো চ্যাপ্টার আজকে দেখার চেষ্টা করব। সরাসরি ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগত। এই উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারের মধ্যে তুমি যতটুকু ইম্পর্টেন্ট জিনিস ততটুকু তুমি যদি পড়ে যেতে পারো তাহলে মোটামুটি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোর দেন এনাফ। এখান থেকে দেখো, উদ্ভিদ প্রজননের প্রথম থেকে কিছু জানা দরকার নেই। দুইভাবে প্রজনন হয়, যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। এই পার্টের মধ্যবর্তী যে পার্টে কয়েকটা কথা আছে যে আর্কিস স্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে দেয়াল কোষে পরিণত হয় এবং দেয়াল কোষে প্রাচীর গঠন করে এবং প্রাথমিক জনন কোষ মাতৃকোষ মিওসিস প্রক্রিয়া পরাগরেণু গঠন করে 4টি। এতটুকু মাথায় রাখবো তুমি এইখান থেকে, এই পয়েন্ট থেকে। এবং তারপরে একসাথে পরাগরেণুগুলো বিশেষ গঠনকে বলে পলিনিয়ম। এই পয়েন্টটা মাথায় রাখবা। এক্সাইন কি? বহিতক, আর ইন্টাইন হচ্ছে অন্ততক। এই কয়টা কথা খেয়াল করলে আর ভালো হবে। এখান থেকে আরও কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেমন সেলুলোজ নির্মিত অন্ততক থাকে, তারপর এক্সাইনের বহিতকে অত্যন্ত পাতলা ছিদ্রের মতো অংশ থেকে, যেটাকে বলে জামস্পোর বা জামপোর। তারপরে জামপোরের সংখ্যা 20টা। দেন চলে আসবে নিচের দিকে। এখান থেকে বেশ কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো এমসিকিউ ওইভাবে নাই। সেমভাবে পরাগরেণু বিভাজিত হয়। পরাগরেণু বিভাজিত নালিকা নিউক্লিয়াস এবং জরা নিউক্লিয়াস গঠন করে এবং জরা নিউক্লিয়াসের মধ্যে পুঙ্গিমেট থেকে 2টা, পুঙ্গিমেট 1, পুঙ্গিমেট 2। এতটুকু বলে আমাদের জন্য মোটামুটি এনাফ। তারপর ডিম্বকের আর্কিস স্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দেয়াল কোষ এবং প্রাথমিক জনন কোষ ফর্ম করে এবং সেম যেরকম পরাগরেণুতে যা হয়েছিল ডিম্বকের মধ্যে সেম জিনিস হয় এবং স্ত্রীরেণু গঠন করে 4টি কর্মক্ষম স্ত্রীরেণু গঠন করে। এবার একটা পয়েন্ট খেয়াল করবো। তারপর ভাই এখান থেকে নিচের দিকে তুমি যদি খেয়াল করো যে ডিম্বক নারী, এটার ইংলিশ নামটা ফিনিকুলাস, এটা ইম্পর্টেন্ট। ডিম্বক নারী যে ডিম্বকের বোটার নেই অংশকে বলে ডিম্বক নারী। সরাসরি তুলে দিয়ে যেন তুমি যেন পারো, হাইলাম নিয়ে ডিম্বক নাভি, ডিম্বকের যে অংশে সেখান দিয়ে ডিম্বক নারী সংযুক্ত থাকে তাকে বলে ডিম্বক নাভি। তারপর নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু, ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট, ইংলিশ নামগুলো সব একটু পড়তে হবে। এখান থেকে ডিম্বক মূলের ইংলিশ নামটা হচ্ছে ক্যালাজা এবং ডিম্বকের গোড়ার অংশ যেখান থেকে ত্বকের সূচনা হয় সেটাকে বলে ডিম্বক মূল। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, তুমি শিখবা এখান থেকে। এতটুকু বলে এখান থেকে পারা যাবে। এই ক্যাপারেটাস বা গর্ভযন্ত্র, গর্ভযন্ত্র পার্টের মধ্যে ডিম্বক রন্ধ্রের নিকটে যে 3টা কোষ থাকে সেটা হচ্ছে গর্ভযন্ত্র ফর্ম করে। 3টা কোষ নিয়ে গর্ভযন্ত্র ফর্ম হয় এবং পুরো যে ডিম্বকটা, পুরো ডিম্বকের মধ্যে টোটাল 8টা কোষ থাকে। 2টা এখানে উপরে দিকে 3টা কোষ, আমরা একটু করে দেখবো, মাঝের দিকে 2টা কোষ এবং নিচের দিকে 3টা কোষ। এই নিচের দিকে 3টা কোষই হচ্ছে গর্ভযন্ত্র ফর্ম করে, যেটা ডিম্বক রন্ধ্রের সন্নিকটে 3টা কোষ। তারপর প্রতিপাদ কোষ হয়, এই 3টা কোষ হয়, উপরের 3টা কোষ বলে প্রতিপাদ কোষ। এরা ডিম্বক মূলের দিকে অবস্থান করে। সো এই পয়েন্টটা নোটেড যে ডিম্বক মূলের দিকে কারা অবস্থান করে এবং ডিম্বক রন্ধ্রের দিকে কারা অবস্থান করে। সেকেন্ডারি নিউক্লিয়াস পার্টের দিকে যদি আসো, যে মাঝখানে যে 2টা বা 2 মেরুতে আসে যে 2টা নিউক্লিয়াস, ওটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা, তারপর এখান থেকে আর কিছু নেই। আচ্ছা, তারপর ডিম্বকের কিছু প্রকারভেদ দেওয়া আছে। ঊর্ধ্বমুখী ডিম্বক, ঊর্ধ্বমুখী ডিম্বকের এক্সাম্পল হচ্ছে ঊর্ধ্ব পাগল। ঊর্ধ্বতে হইতেছে ঊর্ধ্বমুখী, পাগলতে হইতেছে পান, গতে হইতেছে গোলমরিচ এবং লতে হইতেছে, লতে কিছু না, গোলমরিচ আর কি। বিষ কাটালি, ঊর্ধ্ব পাগল বিষ খায়, এভাবে মনে রাখা যায়। বিষ দিয়ে হচ্ছে বিষ কাটালি। বিষ কাটালে পদে আবার পানি মরিচও মনে রাখা যায়। অধোমুখী বা নিম্নমুখী মনে রাখার টেকনিক হচ্ছে, শিমুল নামে একটা ছেলে ছোলা মটর আনতে রেডি। শিমুল ছোলা মটর আনতে রেডি। তাহলে ভাইয়া এখান থেকে শিমুলতে হচ্ছে সিম, সিম রেডিতে রেডি, তারপরে ছোলা মটরতে ছোলা, আর আনতে রেডি। এখানে তুমি আরেকটু মাথায় রাখতে পারো, শিমুল মানে শিমুল ছেলেটা মাথা নিচু করে ছোলা মটর আনতে রেডি হলো, এরকমভাবে মনে রাখতে পারো। শিমুল মাথা নিচু করে, তো মাথা নিচু করে তাই তোমার নিম্নমুখী, নিম্নমুখী ডিম্বকের এক্সাম্পল এটা। পার্শ্বমুখী এক্সাম্পল হচ্ছে পক্ষ পাশে, এটা দিয়ে মাথায় রাখা যায়। পক্ষ দিয়ে হইতেছে অপি আর ক্ষতিপানা, পক্ষ খতে ক্ষতিপানা, আর পাশে হইতেছে পার্শ্বমুখী। ইংলিশ নাম আপাতত দরকার নেই, না পড়লে নাই, দরকার নেই। এটা বক্রমুখীর এক্সাম্পল হচ্ছে মনে রাখার টেকনিক, সকালটাই বাঁকা। সকালটাই বাঁকা পাটের মধ্যে মানে সকালতে হইতেছে সরিষা, কালতে হইতেছে কালকা সন্ধ্যা, বাঁকাতে হইতেছে বক্রমুখী। তাহলে এতটুকু পর্যন্ত মোটামুটি আমার মনে হয় এনাফ, যে ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, পার্শ্বমুখী এবং অধোমুখীর এক্সাম্পল বা বক্রমুখীর এক্সাম্পল। আচ্ছা, সিরিকামেটোফিটের উৎপত্তি এখান থেকে, এই পার্টের মধ্যে কিছু শিখবো না আমরা। এই যে এখান থেকে শুধু পড়বে 8 নিউক্লিয়াস যুক্ত ভ্রূণথলি গঠন করে। 8 নিউক্লিয়াস কীভাবে হলো এটা একটু আগে বললাম। তারপরে এখান থেকে কোচিংয়ে পরীক্ষা আসতে আপাতত আমাদের এগুলো দরকার নেই। মোটামুটি মনস্পরিক প্রক্রিয়ায় সব থেকে বেশি পরিমাণে
বা পলিগ্যানাম ধরনের হিসেবে পরিচিত হয়। মনোস্পোরিক মানে পলিগ্যানাম, এটা সবথেকে বেশি পরিমাণে ডিম্বকটা থাকে বা সবথেকে বেশি পরিমাণ ভ্রূণথলি থাকে। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, আমরা বেশি ডিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর মেইন পার্টে চলে আসি। মেইন পার্টের মধ্যে তাহলে এখান থেকে এই 3টা সেলের মধ্যে মাঝেটা হচ্ছে ডিম্বাণু। তারপরে এই ডিম্বাণুতে পরাগরেণু একটা পুংগেমেট আসে এবং আরেকটা পুংগেমেট এসে নিষেক করে মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াসকে। সেকেন্ডারি নিউক্লিয়াসে পুংগেমেট এসে ত্রিমিলন হয়। ত্রিমিলন মানে হয় আলটিমেটলি 3টা নিউক্লিয়াস থাকে, মানে 3N থাকে। 3N মানে আমাদের নগ্নবীজী উদ্ভিদের, আমরা তো জানি যে কোনো ধরনের দ্বিনিষেক হয় না। আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেক হয়। আবৃতবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য এইখানে দ্বিনিষেক হওয়া, এবং দ্বিনিষেকের ফলে ত্রিমিলন হয় এবং 3N গঠন করে। এবং এখানে মাথায় রাখবে জাস্ট 3N। 3Nটা আলটিমেটলি শস্য গ্রহণ করে, আর ডিম্বাণুর সাথে যে মিলন হলো এটা ফল তৈরি করে। আমরা একটু পরে এই বিষয়টা দেখব। আচ্ছা, এখানে কয়েকটা ওয়ার্ড আছে, মেসোগেমি, ক্যালাজোগেমি। কি মেসোগেমি হচ্ছে ডিম্বক নালিকা, পরাগ নালিকা ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকের প্রবেশ করে, সেটা নাম হচ্ছে মেসোগেমি। আর যদি ডিম্বক মূল দিয়ে যায় সেটা হচ্ছে মেসোগেমি, ক্যালাজোগেমি। ক্যালাজা মানে ডিম্বক মূল, ক্যালাজোগেমি মানে ডিম্বক মূলের মধ্য দিয়ে যদি পরাগরেণুটা প্রবেশ করে, ডিম্বকে প্রবেশ করে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে এখানে পোরোগেমি। পোরোগেমি তো নর্মালটা, মানে ডিম্বক্রন্ধ্র পথে যেটা, ডিম্বক্রন্ধ্র পথে যেটা আসে ওটা পোরোগেমি। এখন পোরোগেমির মধ্যে আরেক কিছু আছে, যেমন এই যে ঝাউ জাতীয় কাউসিরিনা বা ঝাউ জাতীয় উদ্ভিদ যেটা, ওটা ডিম্বক মূল দিয়ে ডিম্বক মধ্যে প্রবেশ করে, যেটা হচ্ছে ক্যালাজোগেমি। আর মেসোগেমির এক্সাম্পল এখানে দেওয়া আছে লাউ কুমড়া। মেসোগেমি এক্সাম্পলটা মাথায় রাখলে এখান থেকে শুধু ওয়ার্ডগুলো পড়ে যাবে, যে ডিম্বক ত্বক দিয়ে ভেদ করলে কী হয়, ডিম্বক মূল দিয়ে ভেদ করলে কী হয়, এতটুকু শুধু ওয়ার্ডগুলো পড়ে যাবে, তাহলে পারা যাবে। তারপর পরাগনালিকা ডিম্বক মধ্যে প্রবেশ, এখান থেকে আর কিছু নাই। তারপর দ্বিনিষেক তো বললামই। দ্বিনিষেক আমরা শুধু মাথায় রাখবো, এটা আমরা চ্যাপ্টার 7-এ পড়ছিলাম, নগ্নবীজী উদ্ভিদে ইফেটাতে দ্বিনিষেক আবিষ্কৃত হয়েছে সবার প্রথমে। তারপর ভাইয়া সামনের দিকে আসো, নিষেক এবং দ্বিনিষেকের মধ্যবর্তী পার্থক্য। শুধুমাত্র এই 2 নম্বর পয়েন্টটা মনে রাখবা, কোন উদ্ভিদে ঘটে কোন উদ্ভিদে ঘটে না। আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে, এফেড্রা ব্যতিক্রম, যেটা নগ্নবীজী উদ্ভিদ। তারপরে ভ্রূণের পরিস্ফুটনের মধ্যে এখান থেকে আমাদের বেশ কিছু নাই, আমরা সরাসরি একটা মেইন পড়ায় চলে যাই। মেইন পড়া হচ্ছে যে এটা গর্ভাশয় কীভাবে কিসে পরিণত হয়, তারপরে ফল কিসে পরিণত হয়, এই টাইপের কথাগুলো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এটা আসার মতো টপিক এবার মেডিকেল ভর্তি পরীক্ষায়। গর্ভাশয় পরিণতের ফলে মুখস্থ রাখতে হবে, এটা কোনো টেকনিক নাই। গর্ভাশয়ের প্রাচীর ফল ত্বকে, তা গর্ভাশয় যদি ফলে হয় প্রাচীর তো ত্বকে পরিণত হবে, ডিম্বক হবে বীজে, বহিত্বক বা এক্সাইনটেস্টা, ডিম্বকের অন্তত বা ইন্টেন হচ্ছে টেকমিনে পরিণত হবে। নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু এটা লাগবে না। কোনগুলো নষ্ট হয়ে যায় তারপরে ওইটা খেয়াল করবো তুমি। নষ্ট হয়ে যায় দেখো 1টা 2টা, তারপরে এখানে আরেকটা নষ্ট হয়ে যায়। 9 আর 10 নম্বর পয়েন্ট, সহকারী কোষ বা সিনার্জিড এবং অ্যান্টিপোরাল কোষ বা প্রতিবাদ কোষ। কেন আমি ইংলিশ নামগুলো পড়তে বললাম, কারণ যদি তোমাকে ইংলিশে তুলে দেয় যে অ্যান্টিপোরাল কোষ কিসে পরিণত হয়, নষ্ট হয়ে যায়, এতটুকু জন্য পারো, কারণ অ্যান্টিপোরাল কোষে প্রতিবাদ কোষ, এটা আগে তোমার মাথায় রাখতে হবে। তারপর মাইক্রোপাইল বা ডিম্বগ্রন্থ, এটা বীজের মাইক্রোপাইলে পরিণত হয়, না পারলে এটা দরকার নেই। ক্যালাজা বা ডিম্বক মূল, এটা নষ্ট হয়ে যায়। 3টা জিনিস নষ্ট হয়ে যায়, এটা মাথায় রাখবা। আর এখান থেকে ডিম্বাণু পরিণত হয়, এই যেটা আমি মার্কিং করে দিলাম, মানে দিয়ে মার্কার দিয়ে, ডিম্বাণু পরিণত হয় ভ্রূণে। সেকেন্ডারি নিউক্লিয়াস অ্যান্ডোস্পোর বা শস্যতে পরিণত হয়। এই কয়টা পয়েন্ট খেয়াল করলেই আশা করি পারবো, এখান থেকে আর কিছু লাগবে না। তারপর উদ্ভিদের অঙ্গজননের মধ্যে মূল দ্বারা বংশবৃদ্ধি কারা করে এবং কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি কারা করে, এটার মধ্যে মনে রাখার টেকনিক হচ্ছে মূল দ্বারা বংশবৃদ্ধি করে হচ্ছে এটা টেকনিক আছে এখানে, শতমূলী, মিষ্টি পটল ও কাকরোল খায়। শতমূলী, মিষ্টি, কাক মনে হয় এখানে একটা টেকনিক এরকম ছিল, কাক, মিষ্টি পটল ও কাকরোল খায়। এখান থেকে শততে হইতেছে শতমূলী, কাক দিয়ে হইতেছে কাকরোল বা হ্যাঁ কাকরোল, মিষ্টি পটলতে হইতেছে মিষ্টি আলু, পটলতে হইতেছে পটল। তারপর এখানে শত ডালি দিতে পারো বা ডালিও দিতে পারো, শত ডালি, মিষ্টি পটল ও কাকরোল খায়, ডালিতে ডালিয়া, কাকরোল থেকে আবার কাক বানানো যায়, মূল দ্বারা বংশবৃদ্ধি এগুলো। তারপরে ভাইয়া এখানে কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি কারা করে, কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি করা হচ্ছে চন্দ্রমল্লিকা, এই যে এই উপরের লাইনটা, বাট নিচের লাইনটা বিশেষ ধরনের কাণ্ড বা সাকারের মাধ্যমে বংশবিস্তার করে। সাকারটা পরীক্ষায় বেশি আসে থেকে সাকারটা মুখস্থ রাখবো, কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ, এগুলো সাকারের এক্সাম্পল। তাহলে সাকারগুলো পড়বা বিশেষ কাণ্ড, মূলগুলো পড়বা, মাঝে যা যা থাকে ওগুলো সব হচ্ছে কাণ্ডের এক্সাম্পল, মানে নর্মাল কাণ্ড, নট বিশেষ কাণ্ড।
তাহলে কলাবুদ্দিন আনারস চন্দ্রমল্লিকা বাস, এটা সাকারের এক্সাম্পল। তারপর ভাইয়া পাতার মাধ্যমে বংশবিস্তার কারা করে, বাই লিফ, পাতার মাধ্যমে পাথরকুচি, শুধুমাত্র একটা ওয়ার্ড পরে রাখলেই হয়। তারপর বুলবি বা কক্ষমুকুলের মাধ্যমে চুপড়ি আলু, তারপর অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে রানার, মুকুল উদ্গমনের মাধ্যমে ইস্ট। শুধুমাত্র পয়েন্টগুলো পর পর্ণকাণ্ড ফণিমাংস, এই কয়টা পয়েন্ট জাস্ট খেয়াল করলেই আশা করি আর কিছু লাগবে না। তারপর কিছু কিছু কৃত্রিম জনন পদ্ধতি আছে। কৃত্রিম জনন পদ্ধতিতে স্লিপগা, কাটিং পদ্ধতিতে জবা, আখ, গোলাপ, পাতাবাহার, এই তিনটা নাম বললেই হবে। দাবা কলমের এক্সাম্পল লেবু জুই, এটা খুব ইম্পর্টেন্ট। এবার দাবা কলমের এক্সাম্পল, এটা মেডিকেল আসে এমসিকিউ। তারপর জোর কলমের এক্সাম্পল, এটাও এই টাইপের এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট। জোর কলমের সাথে সম্পর্কিত স্টক এবং সায়ন, এই প্রশ্নটা আসে। স্টক আর সায়ন জিনিসটা কি? ধরে নাও একটা গাছ থেকে তুমি একটা ডাল নিবা, এই যে ডালের যে অংশ বিচ্ছিন্ন করে তুমি নিবা ওইটা হচ্ছে সায়ন, আর যে অংশটা থাকে আগে থেকেই ওইটা হচ্ছে স্টক। যে সায়নকে যে উদ্ভিদের সাথে জোড়া দেওয়া হয়, ধরো না আরেকটা উদ্ভিদ, ওই উদ্ভিদের মধ্যে তুমি ডালটা জোড়া লাগাবা, স্টকের মধ্যে থাকা যে গাছটা বলে না যে স্টকের মধ্যে আছে, এই অংশটা আলাদা করে আমি এই জায়গায় লাগাবো, এই বাকি জায়গাটা এটা হচ্ছে স্টক, আর বাকি যে অংশটা বিচ্ছিন্ন করে রাখা হয় এটা হচ্ছে সাইন। জাস্ট এতটুকু সিম্পল কথা। তারপর ভাই গ্রাফটিংয়ের সফলতা, গ্রাফটিং মানে হইতেছে জোর কলম। এইখানে সফলতা কিছু নাই, গুটি কলমের এক্সাম্পল লাগবে লেবু, আম, গোলাপ, গন্ধরাজ। তারপর কুড়ি সংযোজন, এটার এক্সাম্পল কি? কুড়ি সংযোজনের এক্সাম্পল এখানে বার্ডিংয়ের এক্সাম্পল হবে, কোনো এক্সাম্পল নাই, ইস্ট, এতটুকু মাথায় রাখলেই চলে। এখান থেকে আর কোনো ইম্পর্টেন্ট কোনো এমসিকিউ নাই। পার্থেনোজেনেসিসের মধ্যে দুই রকমের পার্থেনোজেনেসিস হয়, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এতটুকু মাথায় রেখো। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের এক্সাম্পল যদি পড়তে চাও সোনোনাম বা সোনোনিগাম, এভাবে মনে হয় সোনোনিগাম, ওচুস মাচুলাটা কিছু একটা, আর সোনোনিগ্রাম এরকম। আচ্ছা, পার্থেনোজেনেসিস জিনিসটা সংজ্ঞাটা যদি তোমার তুলে দেয়, এটা বইয়ের এমসিকিউতে আছে, তুমি চাইলে পড়তে পারো বইয়ের। অপুংজনী বা পার্থেনোজেনেসিস, উচ্চ শ্রেণী উদ্ভিদে সাধারণত ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন তথা নিষেকের ফলে ভ্রূণ সৃষ্টি হয়, কিন্তু ডিম্বাণু নিষেক না হয়ে সরাসরি ভ্রূণে যদি পরিণত হয় সেই ঘটনাকে বলা হয় পার্থেনোজেনেসিস, বা নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলে পার্থেনোজেনেসিস। আর আরেকটা কথা আছে যে হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনকে বলে পার্থেনোকার্পি। লেবু আর কমলা লেবু পার্থেনোকার্পির এক্সাম্পল। পার্থেনোকার্পি, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এখান থেকে এই কয়টা জিনিস শিখলে আমাদের মোটামুটি চলবে। তারপর ভাই এখান থেকে আরেকটা ওয়ার্ড প্রথমে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন হচ্ছে স্বপরাগী যেগুলো উদ্ভিদ আছে ওগুলোর মধ্যে নিজের মধ্যে স্বপরাগায়ন রোধ করার জন্য যে প্রক্রিয়াটার মাধ্যমে পুষ্প থেকে পুংকেশরটাকে সরিয়ে ফেলা হয় সেটাকে বলে ইমাস্কুলেশন। পরাগায়ন যেন না হইতে পারে, ইমাস্কুলেশনের মূল উদ্দেশ্যই এটা, পরাগায়ন ঘটে না এখানে। জাস্ট এতটুকু মাথায় রাখলে আমরা পারব। পরবর্তী চ্যাপ্টারে চলে জীব প্রযুক্তিতে। এখান থেকে ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি, তিনটা কথা মাথায় রাখতে হবে। ব্লু বায়োটেকনোলজি জলীয় এবং সামুদ্রিক বিজ্ঞান সম্পর্কিত যে আলোচনা, গ্রিন বায়োটেকনোলজি কৃষিক্ষেত্রে আলোচনা, এবং রেড এবং হোয়াইট বায়োটেকনোলজি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আলোচনা। তিনটা পয়েন্ট মাথায় রাখলেই চলবে, এখান থেকে আর কিছু নেই। উদ্ভিদের টিস্যু কালচার বা প্ল্যান্ট টিস্যু কালচারের মধ্যে কই থেকে আমরা উদ্ভিদের টিস্যু কালচার করতে পারবো? শিশুমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি, এই চারটা পয়েন্ট জাস্ট খেয়াল রাখবা। টিস্যু কালচারের জনককে বলে হ্যাবারল্যান্ড। আর এখান থেকে একটা কথা লাগতে পারে যে মাইক্রো প্রপাগেশন, এটা কার সাথে সম্পর্কিত? টিস্যু কালচারের সাথে সম্পর্কিত। তারপর এখানে কিছু নেই। আচ্ছা, এই যে হ্যাবারল্যান্ডকে বলে টিস্যু কালচারের জন্য, এটা এই পয়েন্টটা খেয়াল করতে হবে। তারপর এখান থেকে আর কিছু নাই, সরাসরি চলে আসবে টিস্যু কালচারের মূল কথাবার্তা দেওয়া। টিস্যু কালচারের 5-6টা পয়েন্ট আছে, 5-6টা পয়েন্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মানে জীবাণুমুক্তকরণ বা নির্জীবকরণ। নির্জীবকরণ পয়েন্টের মধ্যে অটোক্লেভ যন্ত্রের মধ্যে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে এবং 15 পাউন্ড চাপ এবং 20 মিনিট ধরে টাইম লাগে। এবং টিস্যু কালচারকে বলে ইনভিট্রো কালচার। ইনভিট্রো মানে সজীব কোষের ভিতরে, না সজীব কোষের ভিতরে না, ইনভিভো মানে সজীব কোষের ভিতরে কাচের পাত্রের মধ্যে বোঝায় ইনভিট্রো। এতটুকু মাথায় রাখো। ইনভিট্রো আর ইনভিভোর মধ্যে একটা ডিফারেন্সই আছে এখানে, ওইটা আমরা বিস্তারিত একটু পরে দেখি। মিডিয়াম এক্সপ্লান্ট স্থানান্তর, এখানে কিছু কোনো পয়েন্ট এগুলো শেখা লাগবে না আমাদের, শুধুমাত্র পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো যে টিস্যু কালচারের পয়েন্ট। আর টিস্যু কালচারের মাধ্যমে মূল কথা মাথায় রাখতে হচ্ছে টিস্যু কালচারে নতুন কোনো প্রজাতি তৈরি করা যায় না। টিস্যু কালচারে আগে যেরকম প্রজাতি ছিল ঠিক ওরকম প্রজাতিই বানানো যায়। টিস্যু কালচারের সুবিধা হচ্ছে এটাই যে টিস্যু কালচার পদ্ধতিতে আমরা ঋতুভিত্তিক চারা উৎপাদন করা বন্ধ করতে পারবো, মানে সারা বছরই আমরা চারা উৎপাদন করতে পারবো।
সাপোজ শীতকালে ফুলকপি হয়, বাট ফুলকপি সারা বছর ধরে করার যে প্রক্রিয়া ওইটা টিস্যু কালচার পদ্ধতিতে করা যাবে ল্যাবের মাধ্যমে। তারপর জীব প্রযুক্তি বা তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং টিস্যু কালচারের মধ্যে মূল ডিফারেন্স এটাই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে তুমি একটা পাকা আম আর একটা মিষ্টি আম দুইটা মিক্স করে পাকা মিষ্টি আম বানাইতে পারো, বাট টিস্যু কালচার পদ্ধতিতে এই কাহিনী করা যায় না। তোমার পাকা আমের বংশবিস্তার আলাদাভাবে করা লাগে, মিষ্টি আমের বংশবিস্তার আলাদাভাবে করতে হবে, মানে সংখ্যা ভিত্তিক করা যায়। এবং যেগুলা উদ্ভিদ লুপ্ত প্রায়, যেগুলো বিলুপ্ত হয়ে যাবে ওগুলাকে বাঁচিয়ে রাখা হচ্ছে টিস্যু কালচারের মূল কাজ। এতটুকু আমরা খেয়াল করবো। তারপর আসলে মেইন কথা এখান থেকে, সাইটোপ্লাজমের মিলনকে বলা হয় হাইব্রিড, আর প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় সোমাটিক হাইব্রিড। এই দুইটা ওয়ার্ড এখানে পুংগেমেটে সাইটোপ্লাজমের বাইরে কিন্তু প্রোটোপ্লাস্টের মিলনকে বলে সোমাটিক হাইব্রিড। আচ্ছা, আলু এবং টমেটো দুইটা মিলে কী গঠন করে? পোমাটে গঠন করে। এটা ভাইয়া খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর মেরিস্টেম কালচার বা জোড়াসহ মেরিস্টেম কালচার পদ্ধতিতে এটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। মেরিস্টেম কালচার পদ্ধতিতে চারা গাছ সাধারণত রোগমুক্ত হয়ে থাকে এবং মেরিস্টেমে রোগ জীবাণু থাকে না। মেরিস্টেমের একটাই বৈশিষ্ট্য, এখানে টিস্যু কালচার পদ্ধতিতে যে প্রক্রিয়া রোগ জীবাণু থাকে না ওইটা মেরিস্টেম কালচার। অল্প সময় অধিক চারা উৎপাদন টিস্যু কালচারের মাধ্যমে করা হয়। তারপরে চলে আসো এখানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট প্লাস্টিডের মধ্যে, প্লাজমিডের মধ্যে। প্লাজমিড হচ্ছে মূল ক্রোমোজোম ছাড়াও মূল ক্রোমোজোমের বাইরে যে বৃত্তাকার ডিএনএটা থাকে ওটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিডের কিছু বৈশিষ্ট্য আছে এবং প্লাজমিড 1 থেকে 1000টা পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ অণু, 10⁶ থেকে 200 ইউনিট 10⁶ ডাল্টন। এটার ওজন, অল্প সংখ্যক জিন থাকে। রেজিস্ট্রেশন এনজাইম দ্বারা এটাকে কাটা যায়, কনজুগেশনের মাধ্যমে বংশবিস্তার করে। এবং 6 নম্বর পয়েন্ট, এটা বিভিন্ন রাসায়নিক বস্তুর প্রতি সংবেদনশীল, যেমন কোলিনিসিন, ভিব্রিও কোলিসিন, বা এখানে প্লাজমিডে কিছু প্রকারভেদ দেওয়া আছে, এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড এবং কোল প্লাজমিড। এফ প্রাইম প্লাজমিডের মধ্যে বৈশিষ্ট্যটা শুধুমাত্র পড়বা। এফ প্রাইম প্লাজমিডের বৈশিষ্ট্য হচ্ছে পিলি তৈরি করে, আর প্লাজমিডের কাজ হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন, এবং কোল প্লাজমিড কোলাজিন তৈরি করে। জাস্ট এই 3-4টা কথা তোমার দেখলে এখান থেকে পারা যাবে। প্লাজমিডের ব্যবহার এখানে আর কিছু নেই। প্লাজমিডের ব্যবহার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে প্লাজমিডের ব্যবহার করা হয়। সিম্পল কয়েকটা কথা। তারপর এখানে রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ। এই পয়েন্টটা খেয়াল করবা। আর এখান থেকে একটা রেস্ট্রিকশন এনজাইমের এক্সাম্পল দেওয়া আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের আপাতত লাগবে না। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এটা একটা ইন ভিভো পদ্ধতি, মানে সজীব কোষের অভ্যন্তরে, এবং ইন ভিট্রো পদ্ধতিকে বলা হয় কাচের মধ্যে বা সজীব কোষের বাইরে হয়, যেটা হচ্ছে পিসিআর পদ্ধতি। আচ্ছা, সজীব কোষের বাইরে ইন ভিট্রো পদ্ধতি কাছে হয় এই পিসিআর পদ্ধতি, এবং প্লাস টিস্যু কালচার, এই দুইটাই তোমার মানে ইন ভিট্রো পদ্ধতি। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেশি ভূমিকা রাখে এবং পিসিআর পদ্ধতিতে কম ভূমিকা রাখে। এই পিসিআর এবং রিকম্বিনেন্ট ডিএনএর ভূমিকা মানে পার্থক্যটা ভালো মতো শিখবা। দেখো, বোটানি লাস্ট মুহূর্তে তুমি যদি পড়তে চাও, তুমি শুধুমাত্র ছক আর পার্থক্য এই দুইটা পয়েন্ট যদি মানে এইগুলো যদি ভালো মতো পড়ে আসতে পারো, আর বইয়ের এমসিকিউগুলো যদি আজিবুর স্যারের বইয়ের এমসিকিউ, তাছাড়া প্রিভিয়াস ইয়ারের মেডিকেল আসে এমসিকিউগুলো যদি খুব ভালো মতো পড়ে যাও, তাহলে মোটামুটি 15টা আসুক, 16টা আসুক, 14টা আসুক, তুমি ইজিলি 10-এর উপরে মার্ক ক্যারি করতে পারবা বোটানিতে। শুধু ছকগুলো খুব ভালো মতো দেখে যাবা পরীক্ষার আগে। আর এক্সট্রা কিছু পড়বা না, বেসিক ধারণা রাখবা। যে যেমন একটু পরে আমরা চ্যাপ্টার 9-এ যাবো, গ্লাইকোলাইসিস, এসিরিয়াল গোয়েসিস্টে, এগুলো যে আমাদের সালোক সংশ্লেষণ নাকি সবাদ শ্বসনের ধাপ নাকি অবাত শ্বসনের ধাপ কী কী, এই কয়েকটা ধাপগুলো মনে রাখতে হবে, এবং কোন ধাপ থেকে কী পরিমাণ এটিপি তৈরি হয় ওই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। মানে বেসিক কমন সেন্স যেগুলো, সালোক সংশ্লেষণের ধাপ কী কী, শ্বসনের ধাপ কী কী, বেসিক কমন সেন্সের কোশ্চেন এগুলো। বা কোন ধাপের মধ্যে মানে কোন ধাপটা সবাদ শ্বসন এবং অবাত শ্বসন দুই জায়গাতেই হয়, এই টাইপের বেসিক কথাগুলো যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, বা বেসিক জিনিসগুলো আসে, এগুলো যেন ভুল না হয় এগুলো খেয়াল করতে হবে। আর যে প্রশ্ন কঠিন হবে ওইটা কেউই পারবে না, তুমিও পারবে না, যে সব থেকে ভালো মতো পড়ে গেছে সেও পারবে না, সেও স্কিপ করবে, অথবা বুদ্ধিমানের কাজ যদি স্কিপ করা, বেশি কঠিন প্রশ্ন যদি আননোন প্রশ্ন থাকে। আচ্ছা, আমরা তারপরে টপিকে আসি। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট খুব একটা কথা নাই। নাইট্রোজেন সংবধনে নিভজিন ব্যবহার করা হয়, খরা প্রতিরোধে ব্যবহার করা হয় ব্যাসিলাস সাবটিলিস। এই দুইটা পয়েন্ট একটু দেখতে পারো। নাইট্রোজেন সংবধনে নিভজিন, খরা প্রতিরোধে ব্যবহার করা ব্যাসিলাস সাবটিলিস। লবণাক্ত সহিষ্ণুতে ব্যবহার করা হয় অ্যারাবিওপোসিস। পিনাট লবণাক্ত সহিষ্ণু। তারপর ভাইয়া চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন তৈরি করা হয়। কই থেকে ইনসুলিন তৈরি করা হয়? অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি করা হয় নর্মালি, বাট এখানে মাথায় রাখা লাগবে আগে ইনসুলিন যে তৈরি করা হতো ওই ইনসুলিনটা
স্বাস্থ্যসম্মত ছিল না। আলটিমেটলি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা হয় এবং এখানে ইনসুলিনে 51টা অ্যামিনো অ্যাসিড থাকে। 51টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 2টা পেপটাইড চেইন থাকে এবং 21টা অ্যামিনো অ্যাসিড থাকে একটা পেপটাইড চেইন, আর একটা থাকে 30টা অ্যামিনো অ্যাসিড। একটাতে যেটা 21টা ওইটা চেইন এ এবং যেটা 30টা ওইটা হচ্ছে চেইন বি। এটি তারপরে এখান থেকে বর্তমানে কিন্তু কুসুম ফুলে থেকে মানুষের ইনসুলিন উৎপাদন করা যাচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। তাহলে ভালোই তো, একটা ফুল থেকে। আচ্ছা, এটা দেখো, হিউমিলিন নামে পরিচিত কোনটা? হিউমিলিন নামে পরিচিত হচ্ছে সবার প্রথমে বাজারজাত করা যে ইনসুলিন, ওটা। তারপর এখান থেকে কিছু ওষুধের নাম দেওয়া আছে, তুমি এটা একটু পড়তে পারো। দেখো, প্রথমে ইনসুলিন, এটা তো ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহার করে। ইন্টারফেরন, এটার কাছে ক্যান্সার এবং ভাইরাসের চিকিৎসা, এটা তোমরা জানোই। সেরাম্যালবুমিন ব্যবহার করে শল্য চিকিৎসা, মানে সার্জারিতে সেরাম্যালবুমিন। অর্থাৎ দিয়ে সেরাম্যালবুমিন, দিয়ে হচ্ছে শল্য চিকিৎসা। এভাবে মাথায় রাখা যায়। রেবিস ভাইরাস অ্যান্টিজেন জলাতঙ্ক রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। দেখো, রেবিস মানে তো জলাতঙ্ক, তো রেবিস ভাইরাস অ্যান্টিজেন ব্যবহার করবো আমরা জলাতঙ্ক চিকিৎসায়। তারপরে হিউম্যান ফ্যাক্টর 4, এটা ইউজ করে হিমোফিলিয়া চিকিৎসা। হিউম্যান ফ্যাক্টর 4 হিমোফিলিয়া চিকিৎসায়। দেখো, ফ্যাক্টর যে আমাদের 4টা মূল ফ্যাক্টর আছে, ওই যে পুল পরে টুপ করে দিয়ে যেটা মনে রাখছো, লাস্টে ক্যালসিয়াম, 4 নাম্বারটা ফিব্রিনোজেন, প্রথম বিন, ওই টাইপের। ফ্যাক্টর যে কয়েকটা কোথায় থাকবে ওইটা আমাদের এই যে হিমোফিলিয়া চিকিৎসায় ব্যবহার করবো ফ্যাক্টরগুলো। এটা কিন্তু এমনি মনে রাখা যায় যে ফ্যাক্টর নামটা যদি থাকে বা ফ্যাক্টর 4 মানে হিউম্যান ফ্যাক্টর 4, তাহলে ওইটা ইউজ করা হয় হিমোফিলিয়া চিকিৎসায়। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ, এটা ইউজ করা হয় হৃদরোগী চিকিৎসায়। সোমাটোস্টেটিন, এটা গ্রোথ হরমোন, বামনত্ব চিকিৎসায় ব্যবহার করবো। গ্রোথ হরমোন তো অবশ্যই বামনত্ব চিকিৎসায় ব্যবহার করা যায়। তারপর ইউরোকাইনেজ এনজাইম, এটা ব্যবহার করা হয় রক্ত সংবহনজনিত জটিলতায়। আর লিম্ফোকাইন্স ইউজ করতে হয় মানে ইমিউন তন্ত্রের কার্যকারিতায়। এই কয়টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, তোমার একটু এইটা দেখতে হবে। আশা করি তুমি সামনে বইটা খুলে দেখতেছো, তোমার বইতে পাবো এই কয়টা পয়েন্ট। চলে আসো দ্বাদশ চ্যাপ্টারে, জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ। এই পার্টের মধ্যে প্রথমে কমিউনিটি এবং এগুলা নিয়ে কথাবার্তা বলছে। মেইন পয়েন্ট হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে। ইকোসিস্টেমের মধ্যে জীব উপাদান থাকে এবং জীব উপাদানের মধ্যে সবুজ এবং পরভোজী 2টা পার্ট। পরভোজীর মধ্যে খাদক এবং বিয়োজক, এবং সবুজ পার্টের মধ্যে থাকবে হচ্ছে উদ্ভিদ এবং ফাইটোপ্লাঙ্কটন। খাদক পার্টের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্টিয়ারি এবং সর্বোচ্চ খাদক 4 ধরনের। বিয়োজক পার্টের মধ্যে বা স্যাপ্রোফেজ বলা হয় বিয়োজকদের। বিয়োজকের মধ্যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক আসবে। এটা হয়তো বা দেখা যাচ্ছে না ওদের দিকে, আচ্ছা সমস্যা নেই। তারপরে ওইগুলা লাগবে না, অজৈব উপাদানগুলো। তারপরে আসে ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল পার্টের মধ্যে আমাদের খাদ্য শৃঙ্খলে বিভিন্ন স্তরকে বলে ট্রফিক লেভেল। এই এমসিকিউটা যেন পারো পরীক্ষায় আসলে। কয়েকটা খাদ্য শৃঙ্খলের মধ্যে এগুলা উদাহরণগুলো নট নেসেসারি আমাদের আপাতত। খাদ্য জাল বলতে কী বোঝায়? খাদ্য জাল বলতে ভাইয়া যে কয়েকটা খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে যা গঠিত হয় সেটাই খাদ্যজাল। আমরা ছোটোবেলায় পড়ে আসছি, এখান থেকে আর কিছু নেই। ইকোলজিক্যাল পিরামিডের মধ্যে চলে আসো। ইকোলজিক্যাল পিরামিডের মধ্যে 3টা পিরামিড আছে, সংখ্যা পিরামিড, বায়োমাস পিরামিড এবং শক্তি পিরামিড। শক্তি পিরামিডটা ইম্পর্টেন্ট সব থেকে। শক্তি পিরামিড নিচে যেগুলো থাকে ওইখানে বেশি শক্তি থাকে, উপরেগুলো আস্তে আস্তে শক্তি কমতে থাকে উপরেগুলো। তাহলে এটা যদিও সংখ্যা পিরামিড বা শক্তি পিরামিডের হিসাবে নিচে শক্তি বেশি থাকবে, উপরে আস্তে আস্তে শক্তি কমতে থাকবে। এবং ওই শক্তি কমার একটা হিসাব আছে, যে হিসাবটাকে বলা হয় 10% নিয়ম। 10% নিয়ম মানে নিচে যদি তোমার 1000 কিলো জুল শক্তি থাকে, তাহলে উপরে 10% শক্তি চলে যায়, মানে এটাই হচ্ছে 10% নিয়ম। এই 10% নিয়মটা বিজ্ঞানী লিন্ডারম্যান আবিষ্কার করছে, যার কারণে এটাই শক্তি পিরামিডের মূল বৈশিষ্ট্য। ইকোসিস্টেমে শক্তি প্রবাহের কিছু বৈশিষ্ট্য আছে। আবার শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে যে শক্তি প্রবাহ একমুখী, শক্তি প্রবাহ উচ্চভাবে সৌর শক্তি, এবং শক্তি প্রবাহটা একদিকে স্থানান্তরিত হয়। মানে প্রথমে সূর্যের উপর উৎপাদক থেকে সামনের দিকে যাবে, কোনোদিন সামনে থেকে আবার পিছনে দিকে ব্যাক করবে না। খাদক প্রাথমিক, সেকেন্ডারি, টারশিয়ারি খাদকের দিকে যাবে আস্তে আস্তে। এবং শক্তি প্রবাহ থার্মোডাইনামিক্সের প্রথম এবং দ্বিতীয় সূত্র মেনে চলে। এতটুকু মাথায় রাখলে আমাদের হয়ে যাবে, এখান থেকে আর কোনো কথা নেই। তারপরে কিছু উদ্ভিদের পার্টে চলে আসো। উদ্ভিদের মধ্যে মানে এই জীবের অভিযোজন পার্টের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা নিয়ে কথাবার্তা বলছে। প্রথমে হচ্ছে মূলগত নিমজ্জিত জলজ উদ্ভিদ। মূলভূত নিমজ্জিত জলজ উদ্ভিদ থেকে আমরা চ্যাপ্টার 8, 9 এবং এর পরের থেকে বাকি চ্যাপ্টার, বাকি পার্টগুলো শুরু করব।
পরবর্তী ক্লাসে বাকি পাঠগুলো তাহলে শুরু করা যাবে। ধন্যবাদ সবাইকে।